হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও সিরিজে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে একটি আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারি, কোন কোন ভেরিয়েবল আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নিতে পারি, সেগুলো কিভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা দেখার চেষ্টা করব। দেন আমরা কিভাবে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করেছি সেটা সম্পর্কে বলবো। তারপর আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে বলা হবে। দেন আমরা কিভাবে কোশ্চেনিয়ার ডেভেলপ করব, প্রতিটা ভেরিয়েবলের আন্ডারে কতগুলো আইটেম নেব। তারপর আমরা কিভাবে কোশ্চেনিয়ার থেকে ডাটা কালেক্ট করে সেটাকে আবার এসপিএসসি ইনপুট করব সেটা দেখাবো। দেন সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি কাউন্ট বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখব। তারপরে কোরিলেশন এবং রেগ্রেশন আমরা দেখব। পরবর্তী সময়ে গিয়ে আমরা চেষ্টা করব স্মার্ট পিএলএস সফটওয়্যার ইউজ করে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং কিভাবে করা যায় সেটাও আমরা শিখবো। দেন আমরা চাইলে এসপিএসএস এর রেগ্রেশনের রেজাল্টের সাথে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং বা স্মার্ট পিএলএস এর রেজাল্টের আমরা কম্পেয়ার করব। দেন আমরা দেখব কিভাবে রেজাল্ট গুলো নিয়ে আমরা একটা সিম্পল আর রাইটিং লিখতে পারি, অ্যানালাইসিস গুলোর রেজাল্ট লিখতে পারি, সেটা আমরা ডিসকাস করব। তো ধরে নিচ্ছি যে আমাদের মডেল বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা সিম্পল, যেখানে আমরা দেখতে চাচ্ছি আমাদের এই টপিক, সিম্পল টপিক, সাপোজ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন, আই স্টাডি বেসড অন এগ্রিকালচার স্টুডেন্টস। সেখানে আমরা একটা সিম্পল মডেল নিয়েছি বা টপিক নিয়েছি, যেখানে আমরা দেখতে চাচ্ছি যে কোন কোন ফ্যাক্টর গুলা স্টুডেন্ট, যারা এগ্রিকালচার স্টুডেন্ট, তারা তাদের এগ্রিকালচারাল কেরিয়ার গড়ার চিন্তা বা ইন্টেনশন আছে, কোন কোন ফ্যাক্টর গুলাকে বা কোন কোন ফ্যাক্টর গুলা এই ভেরিয়েবলটাকে ইম্প্যাক্ট করে। সো সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করেছি। ঠিক আছে। তো আমরা ফর এক্সাম্পল আমরা লিটারেচার রিভিউ করে মোটামুটি পেয়েছি যে এই ভেরিয়েবল গুলা আমাদের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলা মোটামুটি আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমাদের এসব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলো আমাদের এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন এই ভেরিয়েবল গুলোকে ইম্প্যাক্ট করে। ওকে। সো আমরা যে ভিডিও, আমরা যে স্যাম্পলটা নিব সেই স্যাম্পলের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটাই আমরা আসলে দেখব। যে আমরা দেখতে যে আমাদের অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, সো অ্যাটিটিউড একটা ভেরিয়েবল। দেন এগ্রিকালচারাল নলেজ, তো যাদের এগ্রিকালচার সম্পর্কে নলেজ আছে, সো নলেজ একটা ভেরিয়েবল। দেন কমিউনিকেশন স্কিলস, সো কমিউনিকেশন স্কিলস সেটা আবার ক্যারিয়ার ইন্টেনশনকে ইম্প্যাক্ট করে কিনা সেটাও আমরা দেখতে চাইবো। দেন পারসিভড অর্গানাইজেশনাল সাপোর্ট, সো ইউনিভার্সিটি বা অর্গানাইজেশনের যেসব সাপোর্ট আছে, সেই সাপোর্টের কারণে কেউ এগ্রিকালচারকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করবো। দেন পারসিভড ভ্যালু, যাদের ভিতর নেচার বা প্রকৃতি সম্পর্কে বা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি যে যাদের এগ্রিকালচারের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে, সেটার কারণে সে তার ক্যারিয়ারকে এগ্রিকালচার ক্যারিয়ার হিসেবে নিতে চায় কিনা। দেন সাস্টেনেবল এগ্রিকালচার, অর্থাৎ লং টার্ম সে এগ্রিকালচারের মাধ্যমে সেটাকে সে তার ক্যারিয়ারের মধ্যে নিয়ে যেতে চায় কিনা। তো এই ভেরিয়েবল গুলা ইম্প্যাক্ট আছে কিনা সেটা আমরা আসলে দেখতে চাইবো আমাদের এই প্র্যাকটিক্যাল কোর্স বা সিরিজের মাধ্যমে। সেখানে আমরা বলে রাখি আমাদের যেসব বাম পাশে যেসব আমরা নিয়েছি, সো নর্মালি অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, দেন এগ্রিকালচারাল নলেজ, কমিউনিকেশন স্কিলস, পারসিভ এগ্রিকালচারাল সাপোর্ট অ্যান্ড পারসিভ ভ্যালু, অ্যান্ড দেন সাস্টেনেবল এগ্রিকালচার। সো এইগুলোকে আমরা নর্মালি বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা সিম্পলি আইভি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তবে এদের আরো অনেক নাম আছে, যেমন এটাকে অনেক সময় এক্সোজেনাস ভেরিয়েবলও বলা হয়। ওকে। কখনো ফ্যাক্টরও বলা হয়।
মোস্ট অফ দ্য টাইম আমরা একে ধরে নেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাদের ইম্প্যাক্ট আমরা দেখতে চাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমাদের ডান পাশে হচ্ছে এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন, এটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা সিম্পলি ডিভি বলে থাকি। ওকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এন্ডোজেনাস ভেরিয়েবলও বলা থাকে। তবে যেহেতু এই ভেরিয়েবল গুলোকে আমরা সরাসরি মেজার করতে পারি না, যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি বয়স বা এইজ একটা ভেরিয়েবল, যেখানে আমরা বলতে পারি যে তোমার এইজ বা বয়স কত, সে হয়তো বলতে পারে না আমার বয়স 25, 30, 40। তো এখানে কিন্তু আমরা সরাসরি মেজার করতে পারি, কিন্তু অ্যাটিটিউড অথবা নলেজ বা স্কিলস এগুলোকে আমরা সরাসরি মেজার করতে পারি না। এই জন্য এগুলোকে অনেক সময় আনঅবজার্ভ ভেরিয়েবলও বলা হয়, বা কখনো লেটেন কনস্ট্রাক্ট বলা হয়। ঠিক আছে, সেগুলো বিষয়ে আমরা হয়তো পরবর্তীতে শিখবো। আপাতত ধরে নিচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের বাম পাশে, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যান্ড ডান পাশেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এটার আমরা শর্ট ফর্ম নিয়েছি, যে অনেক সময় আমাদের লিখতে গেলে অনেক বড় জায়গা নিচ্ছে, যেমন অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার। তো যেহেতু এটা শর্ট ফর্ম আমরা নিচ্ছি এটিএ, সেটা বলতে আমরা বুঝবো অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার। সিমিলারলি এগ্রিকালচার নলেজকে আমরা সংক্ষেপে এ কে, স্কিলস কমিউনিকেশন স্কিলস আমরা সিএস, দেন পার্সিপেবল সাপোর্টকে পিওএস, এন্ড পার্সিভ ভ্যালুকে আমরা সংক্ষেপে পিভি, এন্ড সাস্টেনেবল এগ্রিকালচারের সংক্ষেপে আমরা এস এ লিখতেছি। এন্ড দেন এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশনকে আমরা সংক্ষেপে লিখতেছি এসিআই। সো আমরা এসিআই বলতে বুঝবো যে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন। ওকে, সো এইভাবে আমরা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নর্মালি ডেভেলপ করে থাকি যখন আমরা সোশ্যাল সায়েন্স অথবা এগ্রিকালচার অথবা বিজনেস সেক্টরে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে থাকি, বা আমরা দেখতে চাই আসলে কোন ভেরিয়েবলের ইম্প্যাক্ট আছে আমাদের অন্য ভেরিয়েবলের উপরে। সিম্পলি এটা একটা সিম্পল মডেল, বাট দেয়ার আর লটস অফ মডেলস। আপনি চাইলে আরো কমপ্লিকেটেড মডেল আমরা জেনারেট করতে পারবো, অথবা ভবিষ্যতে আমরা করব, এবং সেটা আমরা দেখাবো কিভাবে অ্যানালাইসিস করা যায়। আমরা ধরে নিচ্ছি আমাদের এইসব সিম্পল একটা মডেল, যেখানে আমাদের টোটাল 1, 2, 3, 4, 5, 6। তো 6 আইভি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের 6টা, অ্যান্ড দেন ডিভি হচ্ছে অনলি 1 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট আমরা চাইলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও বেশি নিতে পারি, দেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতে পারি। আবার মাঝখানে কিন্তু আমাদের আরো বেশ কিছু টার্ম আছে, মিডিয়েটর, মডারেটর, সেগুলো আমরা অ্যাড করতে পারি। সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। সেই হলো আমাদের সিম্পল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এই ধরনের ফিগারকে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলে থাকি, অনেকে রিসার্চ ফ্রেমওয়ার্কও বলে থাকে। তো এভাবে আমরা এই আমাদের টপিকস এর উপর বেস্ড করে আমরা এভাবে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক প্রথমে ডেভেলপ করে নেব, যে কোন কোন ভেরিয়েবল গুলোর কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ হতে পারে। তো আমরা আগেই বলেছি যে এই ভেরিয়েবল গুলো কিন্তু আমরা সরাসরি মেজার করতে পারি না। মেজার করতে যদি পারি না, তো এগুলোকে আমাদের ইন্ডিকেটর বা আইটেম বা অবজার্ভ ভেরিয়েবলের মাধ্যমে মেজার করতে হয়। সেগুলো আমরা অবশ্যই শিখবো কিভাবে আমরা সেটা কালেক্ট করতে পারি। এই হলো আমাদের সিম্পল মডেল। দেন আমরা আমাদের এই মডেল থেকে আমরা দেখতে চাইছি হাইপোথিসিস, যেহেতু আমাদের টেস্ট করতে হবে, আমরা দেখতে চাইবো আমাদের হাইপোথিসিস গুলা কি কি হবে। আমাদের আমরা জানি আমাদের দুইটা হাইপোথিসিস, একটা হলো নাল হাইপোথিসিস, একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। নর্মালি নাল হাইপোথিসিসে আমরা লিখি যে কোনো ইম্প্যাক্ট নাই, আর অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা দেখতে চাই যে ইম্প্যাক্ট আছে। যদি আমরা এক নাম্বারটা বলি, ফর এক্সাম্পল, অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার হ্যাজ নো সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন এগ্রিকালচারাল ক্যারিয়ার ইন্টেনশন, সেটা হলো আমাদের নাল হাইপোথিসিস, যেখানে নো ইম্প্যাক্ট অর সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইম্প্যাক্ট নাই এখানে, আমরা বলতেছি নাল হাইপোথিসিসে যে কোনো ইম্প্যাক্ট নাই। বাট আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস কি, attitude toward agriculture has a significant impact on agricultural career intention। অল্টারনেটিভ হাইপোথিসিস আমাদের থাকবে যে ইম্প্যাক্ট আছে বা নাই সেটা আমরা চেক করব। দেন সিমিলারলি আমরা ফর আদার্স ভেরিয়েবলস বা আদার রিলেশনশিপ, আদার হাইপোথিসিস আমরা সেম ভাবে লিখবো যে এগ্রিকালচার নলেজ হ্যাজ নো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন। দেন অল্টারনেটিভ হাইপোথিসিস হবে আমাদের কি, এগ্রিকালচার নলেজ হ্যাজ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন এগ্রিকালচারাল ক্যারিয়ার ইন্টেনশন। Then similarly for communication skills, then for perceived technical support, then perceived value, and then sustainable agriculture. ওকে, সেম আমাদের হাইপোথিসিস গুলো হবে।
প্রথমটা নাল হাইপোথিসিস, যেটাকে আমরা লিখি H0। সো এখানে যেহেতু আমাদের 6টা হাইপোথিসিস, এই জন্য আমরা H1, H2, H3 এভাবে আমরা দিয়ে এটাকে বোঝাচ্ছি যে নাম্বার 6টা হাইপোথিসিস। আর 0 বলতে বোঝাচ্ছে নাল হাইপোথিসিস, 1 বলতে বোঝাচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। সো এটা হলো হাইপোথিসিস 2 এর 0 মানে নাল হাইপোথিসিস, আর 1 মানে হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। সেইভাবে আমাদের 6টা হাইপোথিসিস আমরা লিখে ফেলেছি, নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস, যেহেতু আমাদের 6টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, দেন আমরা এখন এই ভেরিয়েবল গুলার কিভাবে কোশ্চেনিয়ার ডেভেলপ করব যাতে আমরা ডাটা কালেক্ট করতে পারি। সো আমরা এটা ডিপেন্ড করে আমরা কত ধরনের স্যাম্পল সাইজ নিব, সেটা অ্যাজ এ রিসার্চার আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, তো আমরা সেটা বিভিন্ন রুলস আছে, তো আমরা ধরে নিচ্ছি আপাতত আমাদের ইচ্ছা মতো আমরা কালেক্ট করতে পারি। তো আমরা আপনাদের সাপোজ বলেছিলাম যে আপনি চাইলেই, হ্যাঁ, একজন যদি আপনারা গ্রুপে 5 জন থাকেন, তাহলে নিজের 5টা প্লাস তাহলে প্রতিজনে 10টা করে যদি কালেক্ট করেন, তাহলে আমরা টোটাল 55টার মতো ডাটা পাবো। তো ধরে নিলাম আপনি টোটাল 55টা স্যাম্পল ডাটা কালেক্ট করেছেন, বাস 50 জন রেসপন্ডেন্টের কাছে গেছেন। বাট এটা কিন্তু ফিক্স না, এটা আপনারা স্যাম্পল সাইজ বিভিন্ন ধরনের ফর্মুলার উপর ডিপেন্ড করে এস্টিমেট করা হয়। এটা হতে পারে 100, হতে পারে 200, হতে পারে 500, হতে পারে 2500। তো এরকম বিভিন্ন ধরনের ফর্মুলা এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করে স্যাম্পল সাইজ ভেরি করে। তো আমরা সিম্পলিসিটির জন্য এটাকে আমরা ধরে নিলাম যে আপনি 50 থেকে 55টা স্যাম্পল সাইজ আপাতত কালেক্ট করেন। তো এখন আমাদের সেই জন্য কোশ্চেনিয়ারটাকে ডেভেলপ করতে হবে। কোশ্চেনিয়ার ডেভেলপ করতে হলে আমাদের বেশ কিছু জিনিস, হ্যাঁ, কোশ্চেনিয়ার বাইরেও কালেক্ট করতে হয়। তো আমাদের এই ধরে নিলাম এটা আমাদের কোশ্চেনিয়ার। তো প্রথমে আমরা একজন রেসপন্ডেন্টের নাম লিখবো, দেন জেন্ডার, তার মেল কি ফিমেল সেটা আমরা অনেক সময় এখানে টিক্স মার্কও দিতে পারে, অথবা ফাঁকা রাখলে সে মেল ফিমেল লিখতে পারে। দেন বয়স বা এইজ সেটা ইয়ারে লিখতে পারে। এটা আপনি যেভাবে দিবেন, আপনি চাইলে এটাকে রেঞ্জ করে দিতে পারেন, 30 থেকে 10 থেকে, সরি, 18 থেকে 20, 20 থেকে 30, এভাবে বিভিন্ন রেঞ্জ দিতে পারেন, অথবা ডিরেক্ট কত এজ সেটা বের করতে পারেন। দেন একাডেমিক ইয়ার, যেহেতু আমরা এটা স্টুডেন্টের উপর কাজ করতেছি, একাডেমিক ইয়ারটা আমরা দিয়েছি, যেমন অনার্স লাইফে 4টা ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সেটা দিতে পারেন। বাট এটা কিন্তু ভেরি করবে, এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ডাটা কালেক্ট করছেন তার উপরে। দেন আমাদের যেহেতু এটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড, দেন পার্মানেন্ট রেসিডেন্ট, সো সেই রেসপন্ডেন্ট কি রুরাল নাকি আরবান, কোথায় বাস করে সেটা আমরা দেখতে চাই। দেন যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আমরা কোন ইউনিভার্সিটি থেকে আমরা নিচ্ছি সেটা আমরা লিখবো এখানে, বা রেসপন্ডেন্ট লিখবে। দেন ফ্যামিলি মেম্বার্স অর রিলেটিভস ইনভলভড ইন এগ্রিকালচার অর নট, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এগ্রিকালচার রিলেটেড কোশ্চেনিয়ার ডেভেলপ করতেছি, সো আমরা তাদের ফ্যামিলি মেম্বার্স কেউ এগ্রিকালচার করে কিনা সেটা আমরা দেখতে চাইতে পারি। সো এই যে প্রথম কোশ্চেন গুলো, এগুলোকে আমরা নর্মালি বলে থাকি রেসপন্ডেন্টস প্রোফাইল বা বেসিক ইনফরমেশন অফ রেসপন্ডেন্টস। অনেক সময় আমরা বলি ডেমোগ্রাফিক প্রোফাইল, সেরকম বিভিন্ন নাম আছে। কিন্তু হ্যাঁ, এগুলোও কিন্তু আমাদের কালেক্ট করতে হবে, কারণ একজন রেসপন্ডেন্টের বেসিক ইনফরমেশন যদি না থাকে, তাহলে কিন্তু সেটা কোশ্চেন এটা অসম্পূর্ণ থেকে যায়। তো চাইলেও আপনারা এটাকে কোশ্চেনের উপরেও দিতে পারেন, আবার নিচেও দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার পার্সপেক্টিভের উপরে। তো আমরা ধরে নিলাম আমাদের সিম্পলিসিটির জন্য আমরা এগুলো প্রথমে দিয়ে নিয়েছি। চাইলে আপনার কোশ্চেনের উপরে এখানে একটা সিরিয়াল নাম্বার দিতে পারেন। সিরিয়াল নাম্বার দিয়ে রাখলে, সো যখন আপনি কোশ্চেনিয়ারকে কালেক্ট করবেন, তখন আপনার সিরিয়াল নাম্বার 1, 2 এভাবে থাকলে, যদি কোনো কারণে কোনো রেসপন্ডেন্টের ডাটা ইনপুট করতে গেলে মিসিং হয়ে যায়, ভুল হয়ে যায়, তখন আপনি এই সিরিয়াল নাম্বারটা দেখে আপনি তখন এটাকে এডিট করতে পারবেন বা কারেক্ট করতে পারবেন। সেগুলো আমাদের বেসিক ইনফরমেশন, এগুলো আমাদের থাকবে, বাট এটা কিন্তু ফিক্স না যে এগুলোই সব সময় হবে। এটা ডিপেন্ড করতেছে আপনার রিসার্চ পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। যেমন আপনি যদি এমপ্লয়ি নিয়ে কাজ করেন, তখন কিন্তু দেখা যাবে যদি এমপ্লয়ির একাডেমিক ইয়ারের জায়গায় হয়তো বা আপনি এডুকেশন লেভেল দিতে পারেন। দেন পজিশন, সাপোজ এমপ্লয়ি ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার, এরকম পজিশন, সো এটা ভ্যারি করবে। দেন এখন যেটা হচ্ছে যে আমাদের যেসব ভেরিয়েবল ছিল, আমরা সেগুলো নিয়ে আর কথা বলবো।
আমাদের ভেরিয়েবল ছিল অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার। সো এই ভেরিয়েবলটা আমরা বলছি যে সরাসরি এগুলো মেজার করতে পারি না, এই জন্য আমাদের আইটেম বা ইন্ডিকেটরের মাধ্যমে এর মেজার করা লাগে। সো নর্মালি আমাদের এই যে প্রতিটা একটা লাইন যদি আমরা বলি 1 2 3 এভাবে আমরা ফর এক্সাম্পল যে লাইন দিয়েছি এই লাইনগুলোকেই বলা হয় নর্মালি অনেক সময় স্টেটমেন্ট, অবজার্ভ ভেরিয়েবলও বলা হয়, অনেক সময় এটাকে ইন্টিজার বলা হয়, অনেক আইটেম বলা হয়। ঠিক আছে, তো এদের বিভিন্ন ধরনের নাম আছে এবং এই আইটেম গুলা বা স্টেটমেন্ট গুলোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের রেসপন্ডেন্টের রেসপন্স কালেক্ট করে থাকি। তো নর্মালি আমাদের লাইকার্ট স্কেলে এগুলো আমরা নিয়ে থাকি। সো লাইকার্ট স্কেল বিভিন্ন ভাবে অনেকেই মেজার করে। সবচেয়ে কমন হচ্ছে 5 পয়েন্ট লাইকার্ট স্কেল, যেখানে 5টা থাকবে। হ্যাঁ, স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি অ্যান্ড স্ট্রংলি এগ্রি। বাট আমরা এটাকে 7 পয়েন্ট লাইকার্ট স্কেল নিয়েছি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মানে কি, 1 মানে হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, 2 মানে কি হচ্ছে, 2 মানে হচ্ছে মডারেটলি ডিসএগ্রি, দেন 3 মানে হচ্ছে ডিসএগ্রি, 4 মানে হচ্ছে নিউট্রাল, সো 5 মানে হচ্ছে এগ্রি, দেন 6 মানে মডারেটলি এগ্রি অ্যান্ড 7 মানে স্ট্রংলি এগ্রি। সো আমাদের যে স্টেটমেন্ট গুলো দেওয়া থাকবে বা ইন্ডিকেটর বা আইটেম গুলো দেওয়া থাকবে সেগুলোর পার্সপেক্টিভে একজন রেসপন্ডেন্ট তার পারসেপশন দেবে যে আসলে সে এগ্রি নাকি ডিসএগ্রি। সো সেটার আবার স্ট্রেংথ কি রকম সেটা সে দিয়ে যাবে, টিক চিহ্ন দিবে। সে আমরা ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম আমরা একটা সাপোজ এখানে একটা টিক চিহ্ন দিতে পারি যে 1 নম্বর স্টেটমেন্ট ফর এক্সাম্পল অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচারের স্টেটমেন্ট, হোয়েন আই হিয়ার অ্যাবাউট দ্য এগ্রিকালচারাল সেক্টর আই সি ইট ইজ আ পজিটিভ থিং। সো যখন সে এগ্রিকালচার সম্পর্কে শুনেছে সেটাকে সে পজিটিভ মনে করে, যদি মনে করে সে পজিটিভ তাহলে সে স্ট্রং হবে, আর যদি সে পজিটিভ না হয় তাহলে সে ডিসএগ্রির দিকে দাগাবে। সো মনে করেন আমরা যদি ঠিক চিহ্ন দিতে চাই, তো আমি মনে করেন আমি পজিটিভ মনে করতেছি, সো আমি কি করব, আমি এখানে একটা টিক চিহ্ন দিব। সো সো আমি মনে করেন এগ্রি, সো আমি এখানে টিক চিহ্ন দিতে চাই। সো এখানে আমার আপনারা যেহেতু সেটা হার্ড কপি থাকবে, সো আপনি চাইলে সেটা হার্ড কপিতে টিক চিহ্ন দেবে। সো এটা হলে কি আমি এখানে দিলাম মডারেটলি এগ্রি। সো সিমিলারলি আমরা যে রেসপন্ডেন্ট হবে সেভাবে প্রতিটা কোশ্চেন বা প্রতিটা আইটেম বা প্রতিটা স্টেটমেন্টের এগেনস্টে তার পারসেপশন দেবে। ফর এক্সাম্পল, আই ফিল দ্যাট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর ইয়ুথ লাইক মি টু লার্ন অ্যাবাউট এগ্রিকালচার সেক্টর। সো আমি যদি সেটাকে এগ্রি করি তাহলে আমি আবার এখানে কি করবো, আমি আবার এখানে টিক চিহ্ন দিয়ে দেবো বা টিক মার্ক দিয়ে দেবো। সো এটা যখন আমরা কোশ্চেনে একটা আপনাদের বা আপনারা যেভাবে সার্ভ করবে, অনেকে অনলাইনে সার্ভ করবে তখন সেভাবে টিক চিহ্ন দেবে। আর যদি হার্ড কপি সার্ভ করে তাহলে সেখানে তাকে কলম দিয়ে টিক মার্ক দিয়ে দিতে হবে। সেভাবে আমরা কোশ্চেন লেটার ফিল আপ করবো। সেভাবে আমাদের প্রতিটা ভেরিয়েবল অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, দেন agricultural knowledge, then communication skills, perceived agricultural support, perceived value, sustainable agriculture and এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন, যেভাবে আমাদের প্রতিটা যে 7টা ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 6টা এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, সেই সবগুলো ভেরিয়েবলেরই বিভিন্ন ধরনের আইটেম বা স্টেটমেন্টের মাধ্যমে আমাদের মেজার করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, এই যে আইটেম গুলো বা স্টেটমেন্ট গুলো নেওয়া হয়েছে এগুলা কিন্তু আমরা ইচ্ছা মতো নিতে পারবো না, এগুলার কোনো ভ্যালিড রিসার্চ পেপার থেকে নিতে হবে। কারণ এই আইটেম গুলার রিলায়েবিলিটির একটা বিষয় আছে, সেটা হয়তো আমরা পরে শিখবো। রিলায়েবিলিটি একটা বিষয় আছে, যে আইটেম গুলো আমি ইচ্ছা মতো লিখলাম আমার মনের মতো তাহলেও কিন্তু হবে না, এগুলো অবশ্যই ভ্যালিড রিসার্চ পেপার থেকে নিতে হবে। যেই ভেরিয়েবলটা অন্য কোথাও ইউজ হয়েছে তারটা আমি নিতে পারবো, কারণ যে আইটেম গুলা রিলায়েবল সোর্স থেকে নিতে হবে। সিমিলারলি অন্য ভেরিয়েবলের ক্ষেত্রেও সেম, প্রতিটা ভেরিয়েবল এগুলো কিন্তু আমরা ইচ্ছা মতো লিখতে পারবো না, এগুলো অবশ্যই আমাদের ভ্যালিড রিসার্চ পেপার থেকে আসতে হবে। অথবা নিজে যদি আমরা ইচ্ছা মতো লিখি সেটাকে আবার ভ্যালিড করতে গেলে আবার অন্য অ্যানালাইসিস করতে হবে, এক্সপ্লেনেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস ধরনের অ্যানালাইসিস করে আদার অন্য অন্য কন্ডিশন ফিল আপ করে তখন এই স্টেটমেন্ট গুলা বা আইটেম গুলা বা অবজারভেশন গুলোকে আপনার ভ্যালিড করতে হবে, তাহলেই কিন্তু আপনি আবার ইউজ করতে পারবেন। সেটা আরো জটিল প্রক্রিয়া, দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের খুঁজতে হবে কোন কোন পেপারে আমার টার্গেটেড ভেরিয়েবলের আইটেম গুলো আছে,
সেগুলো নিয়ে তার রেফারেন্স সহ আমরা কালেক্ট করে রাখবো। যখন আমরা রিসার্চে লিখবো তখন ওই রেফারেন্সটা দিয়ে যাবো যে আমি আমার এই সাস্টেনেবল এগ্রিকালচার ভেরিয়েবল যেসব আইটেম সেগুলো আমি ওই পেপার থেকে নিয়েছি। তাহলে আপনার রিভিউয়ার বা এডিটর কোনো কোশ্চেন করবে না আপনার পেপার সম্পর্কে। সেভাবে আমরা আইটেম গুলা কালেক্ট করব। সেই হলো আমাদের আজকের ক্লাসের মোটামুটি আমরা দেখালাম যে কিভাবে আমরা আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করব বেসড অন আওয়ার টপিক। ঠিক আছে, যে কোনো টপিক হতে পারে। দেন আমাদের হাইপোথিসিস গুলো আমরা লিখবো, আসলে কি কি হাইপোথিসিস টেস্ট করতে চাই আমরা, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। তবে রিসার্চের ক্ষেত্রে আমরা অনেক সময় নাল হাইপোথিসিসটা লিখি না, ডিরেক্ট H1 বা অল্টারনেটিভ হাইপোথিসিস দিয়ে লিখে থাকি, কারণ আমরা আসলে দেখতে চাই ইম্প্যাক্ট আছে কি নাই। দেন আমরা একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করব, যার মাধ্যমে আমরা আমাদের ডাটা কালেক্ট করতে পারবো আমাদের টার্গেটেড রেসপন্ডেন্টের ক্ষেত্রে থেকে। কখনো স্টুডেন্ট হতে পারে, কখনো এমপ্লয়ি হতে পারে, কখনো নার্স হতে পারে, কখনো জেনারেল মানুষজন হতে পারে। ওকে, সো এটা ডিপেন্ড করতেছে আপনার রিসার্চ অবজেক্টিভের উপরে কারা আপনার রেসপন্ডেন্ট হবে। দেন আমাদের বেসিক ডেমোগ্রাফিক কোশ্চেন গুলো দিতে হবে। দেন আমরা আমাদের টার্গেটেড যেসব ডিজায়ার্ড ভেরিয়েবল সেগুলোর কোশ্চেনিয়ার সেট আপ করবো, এবং যে আইটেম গুলা বা অবজারভেশন গুলো আমরা নিব সেগুলো অবশ্যই আমরা কোনো রিসার্চ ভ্যালিডেটেড রিসার্চ পেপার থেকে কালেক্ট করব, যেটা অবশ্যই পাবলিশড হয়েছে। হ্যাঁ, তারপর সেখান থেকে আমরা এই কোশ্চেনটা ডেভেলপ করব। দেন নেক্সট কাজ হচ্ছে আমাদের কোশ্চেনটা ডেভেলপ হয়ে গেলে সেটা এখন আমরা আমাদের রেসপন্ডেন্টের কাছে নিয়ে যাব এবং তাদের কাছ থেকে তাদের মতামত বা পারসেপশন নেওয়ার পরে সেগুলো আমরা কালেক্ট যখন শেষ হবে, দেন সেটা আমরা আমাদের সফটওয়্যার এসপিএস সফটওয়্যার বা এক্সেল সফটওয়্যারের মাধ্যমে আমরা ইনপুট করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে, বা নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কিভাবে কোশ্চেনিয়ার কালেক্ট করে নিয়ে আসার পরে সেটা আমরা প্রথমে এসপিএস সফটওয়্যারে আগে ফরম্যাট দিব, কিভাবে আমরা ডাটাগুলোকে বা আমাদের যে কোশ্চেনিয়ারটা সেটাকে আগে আমরা সেট করব, তারপরে আমাদের একটা দুইটা রেসপন্ডেন্টের রেসপন্স নিয়ে সেটাকে আমরা ইনপুট করে দেখাবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।